হেফাজত যেহেতু হ্যাঁ, শেষ এটা খবর পছন্দ পাওয়া করে না। পর্যন্ত হ্যাঁ, প্রত্যাহার করে কিন্তু নিছে। আর কিন্তু সেই জায়গাটাতে হুম, সেই জায়গাটাতে আমি একটু বলি, এখানে একটা মিসকমিউনিকেশনও ছিল। আমাদের নারীদের মধ্যে একটা ধারণাই ছিল এরকম, এটা কি জন্য, এটা হয়তো মিস ইনফরমেশনের কারণেই হয়েছে। তারা ভাবতেছিল যে হেফাজতের কোনো মানে হেফাজত স্বয়ংক্রিয়ভাবেই নারী বিদ্বেষী একটা চরিত্রে চলে আসতেছে কিনা, হুম। এবং সেই গালিগালাজের যে বিষয়টা, এটাকে কি আসলে সবাই ওন করতেছে কিনা, এই মিসকনসেপশনটা ছিল। এবং পরবর্তীতে যখন আপনারা আমরা তাদের লিগাল, এগেইনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন দলের ভিতর থেকে? তারা কেন লিগ্যাল নোটিশ দিল? না, তারা যদি লিগ্যাল নোটিশটা মানে প্রত্যাহার না করে, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের শৃঙ্খলা কমিটি আছে, তারা অ্যাকশন নিবে। আপনারা আপনাদের ব্যক্তিগত ক্যাপাসিটিতে আপনারা কোনো মিটিংয়ে যাইতে পারবেন? কেউ যদি অফেন্ডেড মনে করেন, সে তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে একটা লিগ্যাল নোটিশ দিতে পারবে না, সে যদি অফেন্ডেড হয়? না, আমরা তো ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো মিটিং এ যাই না, এটা দলীয় কনসার্নের মধ্যে থেকেই, এটা আমাদের দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে তারপর আমরা কোনো মিটিং এ গেছি। আচ্ছা, ঠিক আছে, এইটা নিয়ে এটা আসলে কোনো ব্যক্তিগত, আচ্ছা, এইটা 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 নিয়ে আমরা আসলে আলাপ বাড়াতে চাই না, কিন্তু তারপর আমি আপনাকে বলে রাখি যে আপনাদের দলের মধ্যে থেকে কিন্তু ব্যক্তিগত ক্যাপাসিটিতে সেনাপ্রধানকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে। আপনাদের দলের সদস্যরার মধ্যে থেকে কিন্তু আরও বিভিন্ন বিষয়ে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, সেটা আপনাদের দলের অবস্থান কিনা আমরা এটা বুঝতে পারি নাই। কিন্তু এই নারী বিষয়ে আপনারা কি একটু মানে আপনারা যারা এই সব ইয়াতে আছেন তারা কি একটু কঠোর না, মানে একটু কি নিষ্ঠুর না, আমরা হুজাইফের মতো? আমরা তো চাচ্ছি আমরা তো চাচ্ছি আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করতে। এই জন্য আচ্ছা, তাদেরকে এই লিগ্যাল নোটিশটা প্রত্যাহারের বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, আমরা একটা সমাধানের দিকে যেতে চাচ্ছি। আমরা যদি কঠোর হতাম তাহলে তো লিগ্যাল নোটিশ দেওয়ার সাথে সাথে আমরা ওকে, দলীয়ভাবে একটা ঠিক আছে। ব্যবস্থা নিয়ে নিতাম। ঠিক আছে, তাহলে আপনার ওই যে আলোচনা আসি, যে আলোচনা আসলে জনাব হুজাইফা আল মামদুদ তুললেন, যে আপনারা যেই বিষয়গুলিতে সংস্কারে কিছু প্রস্তাব নিয়ে ধর্মীয় সামাজিক গোষ্ঠীর মধ্যে যে উদ্বেগের কথা আপনারা প্রেসক্রিপশনে বলছেন, সেগুলি আসলে কোনগুলা? উত্তরাধিকার নিয়ে যে কথা বলা হয়েছে সংস্কার কমিশনের, সেটা নিয়ে আমরা বারবার কথা বলতেছি। আমরা নারী আর পুরুষের জুতা কেমন সেই জাতীয় কথাও শুনতেছি। আমরা নারী আর পুরুষ যে অনেক আলাদা সেই জাতীয় কথা শুনছি। আপনারা শুধু দুইজন বক্তব্যের কথা শুনছেন হেফাজত ইসলামের, নারী আর পুরুষ কত আলাদা এবং একজন আরেকজন থেকে কত ভিন্ন সেটা কথা বলছেন। কিন্তু হুজাইফা সম্পত্তিতে উত্তরাধিকারের কথা বললেন, হুজাইফা ম্যারিটাল রেপের ক্ষেত্রে এটা বললেন, হুজাইফা শ্রমিকদের প্রসঙ্গেও সেটার মধ্যে এটা বললেন। আমি একটু আপনার কাছ থেকে এই অবস্থান একটু জানতে চাইবো। তার আগে আমি একটু আপনার অনুমতি নিয়ে আমি দর্শকদের কাছে জানতে চাইতেছিলাম যে সম্পত্তিতে নারীর সমানাধিকার নিশ্চিতে উত্তরাধিকার আইন সংশোধনের সুপারিশ করেছে নারী সংস্কার কমিশন। আমরা এটা নিয়ে একটা জরিপ করেছিলাম, সেই জরিপের মধ্যে দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, প্রিয় দর্শক, এই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন কিনা। সেক্ষেত্রে বাস্তবায়ন সম্ভব হবে না বলে মনে করেন শতকরা 11% দর্শক, সম্ভব না সম্ভব হবে বলে মনে করেন মাত্র 11% দর্শক, সম্ভব হবে না বলে মনে করেন শতকরা 89% দর্শক। মানে আপনি বুঝতেই পারছেন যে বেশিরভাগ লোকই মনে করেন যে এইটা আসলে সম্ভব হবে না উত্তরাধিকার আইন সংশোধনের। আপনাদের প্রধান আপত্তির জায়গা কোথায়, ধর্ম এখানে আটকাচ্ছে সেটা যদি একটু আমাদের বলেন। পাশাপাশি আমরা একটু প্রশ্নটা করে রাখি, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এমন অনেক বিষয় আছে যে বিষয় আসলে ধর্মের সাথে ঠিক খাপ খাওয়ানো না, কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিকও, সেগুলি আপনাদের মেনে নিতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই নারী বিষয়ক কোনো কথা উঠলেই আপনারা এটাকে প্রবলভাবে বাধা দিতে চেষ্টা করেন। এইটার কারণ আসলে কি? জনাব আশরাফ মাহমুদ একটু যদি আমাদের আলোকপাত করতেন বিষয়গুলি নিয়ে। আচ্ছা, আমি হুজাইফা ভাইয়ের কথাটায় আসবো। যেহেতু কিছু বিষয় এখানে আসছে, প্রথমেই বলা হয়েছিল যে 2013-তে আমিও শাপলা চত্বরে ছিলাম, সেখানে একটা আপত্তি করা হয়েছে যে এখানে আমাদেরকে যারা নিয়ে গেছে তারা আমাদের সাথে বিট্রে করছে, এই ধরনের কিছু কথা হয়তো আসছে। তো আমি আজকেও আমাদের অফিসে, জাতীয় নাগরিক পার্টির অফিসে শাপলা চত্বর নিয়ে একটা প্রোগ্রাম ছিল। তো সেখানে আমি একটা স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলাম, যখন শাপলা চত্বর থেকে সবাই চলে আসে, তো আমাদের যিনি মহাসচিব, তৎকালীন মহাসচিব ছিলেন জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, উনি স্টেজ থেকে নামতেছিলেন না। তো আমরা যখন বললাম যে আপনি চলে আসেন, এখন মানে অ্যাকশনে যাবে পুলিশ, তো উনি বলতেছেন এতগুলো মানুষকে রেখে আমি এখান থেকে যাব না। এবং উনি খুব মানে গুরুতর আহত হয়ে ফিরেছিলেন শাপলা চত্বর থেকে, আমরা জানি সেই ইতিহাস। তো সবগুলো দিকই আছে আসলে। আর আমরা কাউকে দেখে যে শাপলা চত্বরে গেছি ব্যাপারটা এমন না, এখানে ধর্মীয় একটা অনুভূতির বিষয় ছিল, এখানে নবীর অবমাননার বিষয়টা ছিল। তো এই সবগুলো মিলেই আসলে শাপলা চত্বরের ঘটনাটা এসেছে ছোট সামনে। করে একটা প্রশ্ন করতে পারি? এই জিনিস যে করছে তাকে কওমি জননী উপাধি দিয়ে, তার কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নিয়ে,
তাকে এই সময়, মানে এটা তো 2013 সালের ঘটনা, আমার বিশ্লেষণে হেফাজতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে সাহায্য করেছেন এই 10-11 বছরে ক্ষমতাবান থেকে আরো বেশি ক্ষমতাবান হয়ে উঠতে। এটা আপনি কি আমার সাথে একমত? এটা এটা একমত। না, হুজাইফাকে না, আমি একটু জনাব আমার একটু দ্বিমত আছে এখানে। জি, আপনার কাছে মনে হয় না যে কওমি জননী উপাধি দেওয়া, তার জন্য আলাদা করে দোয়া করা, প্রত্যেকে গিয়ে তার জন্য, আমি প্রত্যেকে বলতে আজকে যাদেরকে আমরা নেতা হিসাবে দেখি তাদের অনেককেও, আপনি যার নাম বললেন তাকেও আমি আসলে উদ্ধৃত করতে পারি, তিনি চলে গেছেন পৃথিবী থেকে, তার হিসাব তিনি দিবেন, কিন্তু আপনিও তার হিসাব দেওয়ার সময় কি একটু খেয়াল করবেন বিষয়টা? আচ্ছা, এখানে বিগত 16 বছরের হিসাব যদি আমরা সামনে রাখি তাহলে তো অনেক ডিটেইলে যেতে হবে। আমি জাস্ট ছোট্ট করে কওমি জননীর বিষয়টা বলি। এখানে কওমি জননী যেই লোকটা উপাধি দিয়েছিল সে কিন্তু হেফাজতের কোনো নেতা ছিল না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, কওমি মাদ্রাসার সনদকে কেন্দ্র করে শেখ হাসিনা যে রাজনীতিটা করতে চেয়েছিল 2018-তে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, সে দেখাতে চেয়েছিল যে কওমি মাদ্রাসার অংশটা আমার সাথে আছে, যে রাজনীতিটা শেখ হাসিনা সবসময় করতে, মানে বিগত 16 বছরে অনেকবার চেষ্টা করেছে। কিন্তু সেই সময়ও কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন, আপনার অবশ্যই মনে আছে, সেই সময়ও কিন্তু বড় একটা অংশ, আলেম ওলামাদের মধ্যে বড় একটা অংশ বিদ্রোহ করেছে, এবং আমাদের একটা ক্যাম্পেইন ছিল তখন, শুকরানা মাহফিল বর্জন করুন। এবং এই ক্যাম্পেইনের অংশ হওয়ার কারণে পরবর্তীতে আমরা যারা ছিলাম এই ক্যাম্পেইনের নেতৃত্বে, আমাদের উপর দিয়ে কিন্তু নানান রকম জুলুম, জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন, গুম পর্যন্ত আমাদের স্বীকার করতে হয়েছে। তো ওই পার্টটা যদি আপনি বলেন তাহলে কিন্তু অপর পৃষ্ঠাটাও আপনার দেখতে হবে, দুই দিকেই কিন্তু বক্তব্য আছে। আচ্ছা, আমি এখন সুপারিশমালার বিষয়টায় আসি। এখানে হুজাইফা ভাই যে বিষয়গুলো বললেন এটার সাথে আসলে উনি আমার বক্তব্যটাই অনেকটা দিয়ে দিয়েছেন। এখানে ধর্মীয় যেই নীতি, উত্তরাধিকার আইনের বিষয়ে, সেখানে তো আসলে আপনি এই নীতির বাইরে গিয়ে যদি কোনো ব্যক্তি চায় যে আমি আমার সন্তানকে, ছেলে এবং মেয়েকে উভয়কে সমান ভাগে ভাগ করে দিব, সেই সুযোগ তো এখনো আছে। সেই সুযোগের জন্য আপনার কেন ইউসিসি টাইপের কিছু দরকার? আপনার কেন কমন ল বা সিভিল ল, বা আপনি ব্রিটেনের কথা বলতেছে আমাদের যেই আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সারা হোসেনকে এটা বলতে শুনেছি, আমাদের কি জন্য এখানে ব্রিটিশকে ফলো করা লাগবে? আমাদের কি জন্য কমন ল লাগবে? একটা অভিন্ন পারিবারিক আইনের তো প্রয়োজন নাই। কারণ হচ্ছে এখানে আমি বর্তমান যে মুসলিম পারিবারিক আইনে প্র্যাকটিস করছি, সেই মুসলিম পারিবারিক আইন তো আমাকে এই অপশন দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এই কথা বলেন যে আপনি সেকুলারদের জন্য তাহলে কি রাখলেন, যে ধর্মের আইন মানতে চায় না তার জন্য তাহলে কি অপশন রাখলেন? আমি বলবো যে এটার জন্য আপনার অভিন্ন পারিবারিক আইন দরকার নাই, আপনি চাইলে হেবা করে দিতে পারেন। না, এটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। আপনি বিয়ের ক্ষেত্রেও, আমি একটা বাক্য শেষ করি, আপনি বিয়ের ক্ষেত্রেও কিন্তু এটা পারেন। রাইট, বিয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা পারেন। আপনি যদি কেউ মুসলিম আইন মেনে, মুসলিম পারিবারিক আইন মেনে বিবাহ করতে চায় না, তাহলে সে কোর্ট ম্যারেজ করতে পারে। তার জন্য কিন্তু সেই দরজা খোলা আছে। আমি বলি অভিন্ন পারিবারিক আইন কিন্তু আপনার জন্য ঐচ্ছিক, আপনি না মানলেও পারতেন।